আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় বাংলাদেশের জুলাই বিপ্লব 2024-এর জুলাই বিপ্লব চলাকালে সবচেয়ে মর্মান্তিক, সবচাইতে বর্বর যে ঘটনাটি ছিল, সেই ঘটনাটির বিচার কার্য শুরু হওয়ার প্রাক্কালে আমরা আইন অনুযায়ী চিফ প্রসিকিউটর যে সূচনা বক্তব্য রাখেন সেটা সেখানে রাখা হয়েছে। সেই ঘটনাটি হচ্ছে 5ই আগস্ট বিকেলবেলায় আশুলিয়া থানার সামনের রাস্তায় 6 জন আন্দোলনকারীকে গুলি করে হত্যার পর তাদের মধ্যে 5 জন নিহত অবস্থায় এবং 1 জন গুরুতর আহত অবস্থায় তাদেরকে প্রথমে একটা রিক্সা ভ্যানে, পরবর্তীতে সেখান থেকে পুলিশ ভ্যানে উঠিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এই বর্বরতা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা জার্মানিতে হলোকস্টের সময় নাজি কনসেন্ট্রেশন ক্যাম্প সেটার কথা শুনেছি, সেখানে গ্যাস চেম্বারে হত্যা করা হয়েছে। কিন্তু হত্যার পরে এইভাবে আন্দোলনকারী ছাত্র জনতা, যারা পুলিশের জন্য কোনো থ্রেট ছিল না, যারা এই দেশেরই সন্তান, তাদেরকে এইভাবে নির্মম পন্থায় হত্যা করা, এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এবং সেই ঘটনায় 16 জনের বিরুদ্ধে বিচার কার্য চলছে, তার মধ্যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 8 জন পলাতক আছে। সেই ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে তার আনুষ্ঠানিক পর্বটা শুরু হয়েছে। আগামীকাল থেকে সেই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এর বাইরে আজকে ট্রাইব্যুনাল নাম্বার 1-এ আপনি ওইটা বিষয়ে কি বলেছেন, আপনি যদি বলতেন? কোনটার ব্যাপারে? মানে সূচনা বক্তব্যে অনেক কিছুই বলেছেন। না, বিতর্কের কোনো জায়গা নেই। সূচনা বক্তব্যে বলছি নির্মম ঘটনা এটি, এবং এই আমরা যেটা বলেছি যে আমাদের কাছে যে ধরনের এভিডেন্স আছে, অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সেগুলো কোনো বিচ্ছিন্ন এভিডেন্স নয়, এগুলো অকাট্যভাবে প্রমাণ করার মতো। এটা অকাট্য প্রমাণ শৃঙ্খল, যার মাধ্যমে আমরা এই বিচারটাকে অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করতে পারবো এবং দুনিয়ার যে কোনো আদালতেই যাওয়া হোক না কেন, এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের সাজা নিশ্চিত করা সম্ভব। আমরা সেখানে ভিডিও ফুটেজগুলোর কথা বলেছি, প্রত্যক্ষদর্শী সাক্ষীদের কথা বলেছি, আমরা যে সমস্ত ভিকটিম যারা আহত হয়েছেন তাদের সাক্ষ্যের কথা বলেছি, তাদের পরিবারবর্গের কথা বলেছি, ফরেনজিক এভিডেন্স আছে, মোবাইল ফোনের ভিডিও আছে, সিসিটিভি ফুটেজ আছে, সব কিছুর কথা আমরা বলেছি। এবং এর মাধ্যমে আমরা বলেছি যে এই নিষ্ঠুর এবং নির্মম ঘটনার যে অপরাধের বিচার, সেটা আমরা খুবই দক্ষতার সাথে অকাট্যভাবে প্রমাণ করতে সক্ষম হব। আর দ্বিতীয় যেটা হচ্ছে, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হাসানুল হক ইনু এবং মাহবুবুল আলম হানিফ সহ 5 জনের বিরুদ্ধে কুষ্টিয়ায় মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে। এটার ভিত্তিতে আমরা খুব সহসাই আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ দাখিল করব। আগামী 29শে সেপ্টেম্বর এই ফরমাল চার্জ দাখিলের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আপনার একটা কোশ্চেন উঠেছে যে ডিফেন্স সার্ভিসে যারা আছে উচ্চ পদে, তাদের বিচার এই ট্রাইব্যুনালে করা যাবে কিনা, এবং ট্রাইব্যুনালে বলেছে একটা রায়, তারা এটার জবাব দেবে। আপনার কাছে জানতে চাইছি কেন এটার এখন আবার ট্রাইব্যুনাল প্রশ্ন তুলে তারা নানান বিষয়ে জানার জন্য প্রশ্ন করতে পারেন, কিন্তু এটা জাজমেন্টের মধ্যে উল্লেখ করার প্রয়োজন নেই, কারণ আইন এতটা স্পষ্ট যে এই আইন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এটা মূলত তৈরি করা হয়েছিল আর্মড ফোর্সের লোকদের বিচার করার জন্য। পরবর্তীতে কিন্তু অ্যামেন্ড করে আরও কিছু উপাদান এখানে যুক্ত করা হয়। সুতরাং এই প্রশ্ন তোলার সুযোগ নেই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট আর্মড ফোর্সেসের লোকদের বিচার করতে পারবে কিনা। এটা অকাট্যভাবে প্রমাণিত এবং আইনের প্রত্যেকটা ধারা উপধারা উল্লেখ করে আমরা ট্রাইব্যুনালকে দেখিয়েছি যে এই আইনটা মূলত আর্মড এবং অক্সিলিয়ারি ফোর্সের বিচারের জন্য। সেই কারণে বিভিন্ন বাহিনী, বাংলাদেশের রাষ্ট্রীয় যত বাহিনী আছে, গোয়েন্দা সংস্থা আছে, পুলিশ বাহিনীর বিভিন্ন সেগমেন্টের কথা আলাদা আলাদাভাবে এই আইনে উল্লেখ করা হয়েছে। এদের মাধ্যমে সংগঠিত অপরাধ, যেটা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি হবে, যেটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে সংগঠিত অপরাধ হবে, সেই অপরাধের দায়ে এই ডিসিপ্লিন ফোর্সের বা আর্মড ফোর্সের লোকদের বিচার কেবলমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হতে পারবে, অন্য কোথাও নয়। সেটার কোনো আভ্যন্তরীণ সামরিক আদালতে নয়, বাংলাদেশে প্রচলিত যে সমস্ত ফৌজদারি আদালত আছে সেখানেও এটা করা সম্ভব নয়। এই আইনটা খুবই সুস্পষ্ট।